জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব রুবুলাগি আখিজুরে গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। 1333 সাল 17 চৈত্র গুরুবার চিত্ত উন্মাদকারী জয়গুরু ধ্বনিসহ স্ত্রী পুরুষে প্রায় 200 শিষ্য তাদের ওই বিরাট পুরুষ শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে হরিদ্বার স্টেশনে সমবেত হলেন। কুমারানন্দজি তো আগেই এসেছেন। গারোহিল হতে ঠাকুরের পাহাড়ি শিষ্য মদন বর্মনকে নিয়ে এসেছেন যোগানন্দজি। এছাড়া চিদানন্দজি, রামানন্দজি, ব্রহ্মচারী ভুবন, হরিদাস হতে আরম্ভ করে যোগেশ্বর গাঙ্গুলি, নিপেন রায়, নরেশ পাগড়াসি, প্রসন্ন কুমার দাস, হরপ্রসাদ রায়, হেম ঘোষ, মতিলাল চক্রবর্তী, শিশির বসু, অশ্বিনী দাশগুপ্ত, ভীমাচরণ বসু, ওদিকে গঙ্গা গোপাল, মোট কথা সারস্ব সঙ্গের যারা দিকপাল, ঠাকুরের সেই সব প্রিয় প্রধান গৃহী সন্ন্যাসী শিষ্যরা প্রায় প্রত্যেকে এসেছেন। অনেকের সঙ্গেই বাড়ির মেয়েরাও আছেন। গেরুয়া রেশমি পাগড়ি মাথায় বেঁধে সিল্কের গেরুয়া পাঞ্জাবি ও গেরুয়া রঙের গরদ পরিয়ে গলায় ফুলের মালা দিয়ে সন্ন্যাসীরা সাজিয়ে দিলেন ঠাকুর মহারাজকে। গুরুভাই সুবেদার ধীরেন্দ্রনাথ আগেই একটি সুসজ্জিত হস্তি ভাড়া করে রেখেছিলেন। ঠাকুর মহারাজকে আসতে দেখেই মাহুতের নির্দেশে সুশিক্ষিত গজরাজ হাঁটু গেড়ে বসে পড়ল। শ্রীগুরু মহারাজ কি জয়। জয় গুরু। বিপুল নিনাদে প্রতিধ্বনিত হলেও হরিদ্বার স্টেশন হাতির পিঠে জরির কাজ করা মখমলে মোড়া রূপার হাওদা, সচল গিরিরাজের মতো পরমহংস নিগমানন্দদেব সেই রৌপ্যাসনে আসন গ্রহণ করতেই উঠে দাঁড়ালো হাতি। শোভাযাত্রার পুরোভাগে জয়গুরু মহামন্ত্র লেখা সুবৃহৎ পতাকা, সেই সঙ্গে ছোট বড় রঙিন নিশান, তারপরেই খোল করতাল সহ কীর্তনের দল। যোগানন্দ মহারাজ তার পরিচালক। দুই পাশে তিন জন করে লাইন দিয়ে গুরুভাই ভগনীরা শ্রেণীবদ্ধ হয়ে দাঁড়ালেন। মাঝখানে ব্যান্ড পার্টি, আর তারপরই সুসজ্জিত হস্তিপৃষ্ঠে রৌপ্যমণ্ডিত হাওদার ওপর রাজাধীরাজ বেশে আমাদের ঠাকুর, তার পিছনেও অসংখ্য ভক্ত শিষ্য। জয়গুরু নাম কীর্তনই ছিল সেদিন কীর্তনের মূল সুর। নানা সুরে ও নানা ভঙ্গিতে নাচিয়া নাচিয়া খোল করতালের অপূর্ব উন্মাদনার সহিত জয়গুরু গাহিয়া কি এক অভিনব আনন্দে বিভোর হইয়া আমরা চলিয়াছিলাম, তাহা প্রকাশ করিয়া বলিবার সাধ্য আমার নাই। 29 চৈত্র প্রথম স্নানের দিন। হরিদ্বার তখন লোকে লোকারণ্য। আসমুদ্র হিমাচল ভারতের প্রত্যেক প্রদেশের পুণ্যার্থীরা রয়েছে সে জনতায়। দেখতে দেখতে রাস্তার চলমান গৃহী ও সাধুদের জনস্রোত এবং যানবাহন স্তব্ধ হয়ে গেল। রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে তারা নির্বাক বিস্ময়ে চেয়ে দেখতে লাগল, কে এই শোভাযাত্রার প্রাণপুরুষ। এমন সময় কোথা হতে এক অচেনা অজানা দীর্ঘকায় নাগা সন্ন্যাসী এসে কীর্তনের তালে তালে তার সুবৃহৎ চিমটাখানি বাজিয়ে নাচতে আরম্ভ করলেন। অমনি বাদ ভেঙে গেল যেন। উদণ্ড নর্তনে ঝাঁপিয়ে পড়ল জনতার অগণিত স্ত্রী পুরুষ। জয়গুরু মন্ত্রধ্বনির মহাপ্লাবনে সকলে যেন ভেসে গেল। মান সম্ভ্রমের জ্ঞান নাই, লজ্জা শরম নাই। প্রকাশ্য রাস্তায় ঊর্ধ্ববাহু হয়ে একত্র নাচছে নারী পুরুষ। যারা যোগ দিল না এই মত্ততায়, তারাও যুক্ত করে ভক্তি বিনম্র চিত্রে জিজ্ঞাসু নেত্রে চেয়ে যেন বুঝতে চাইল আজ কোন মহাপুরুষের পদার্পণে হরিদ্বার ধন্য হল। শ্রীগুরু মহারাজ কি জয়। এই আকুল কণ্ঠের জয়নাদে তারা নতশিরে প্রণাম জানাতে লাগল হস্তিপৃষ্ঠ সমাসীন রাজরাজেশ্বরকে। চারদিক হতে লক্ষ কণ্ঠে প্রতিধ্বনিত উঠতে লাগল, গোড়লাগি মহারাজ। জয়গুরুধ্বনি অসাম্প্রদায়িক মহানাদ। তাই শাক্ত, শৈব, বৈষ্ণব, উদাসী ও সন্ন্যাসী সকলেই সসম্মানে কীর্তনের সম্মুখে মস্তক অবনত করিতেছিলেন। এবার এই নতুন ভঙ্গিতে চির পুরাতন মহামন্ত্রের প্রচারক মহাপুরুষের প্রতি সরল অন্তঃকরণে ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করিয়া কৃতার্থস্মন্ন হইতেছিলেন। 15 বছর আগে আসামে আউনাটি সত্রের নিমন্ত্রণ রক্ষা করবার জন্য শ্রী শ্রী ঠাকুরকে সত্রাধিপতি প্রেরিত হাতিতে উঠতে হয়। সেদিন যোগানন্দ মহারাজ নিজের হাতে ঠাকুরকে আজকের এই সাজে সাজিয়ে দিয়েছিলেন। ঠাকুরকে বৈদিক রেশমি ভূষায় সজ্জিত করার কল্পনাটি স্বভাবশিল্পী যোগানন্দ মহারাজেরই উদ্ভাবিত। 1319 সালের ঠাকুর আর আজ 1333 সালের ঠাকুর বাইরের রূপে এর মধ্যে কতই না পরিবর্তন ঘটেছে। তবু সেই যোগানন্দ মহারাজই লিখলেন, প্রাত সূর্যের রশ্মি ঠাকুরের জ্যোতির্ময় মুখমণ্ডলে পতিত হইয়া অপরূপ শোভা বিস্তার করিয়াছিল। কীর্তন দল হইতে
মাঝে মাঝে আমি ঠাকুরের সেই স্বর্গীয় মূর্তি ও ভাব দর্শন করিয়া পুলকিত হইতেছিলাম। 1371 সালে স্মৃতিকথা লিখতে বসে আউনাটি সত্রের ঠাকুর আর কুম্ভমেলার ঠাকুরকে একসঙ্গে মনে পড়ছে তার। লিখছেন, তাই এখানে উহা উল্লেখ না করিয়া পারিলাম না। কর্পূর ধবল শিবমূর্তি, অমল ধবল বরফের ন্যায় কান্তিযুক্ত, নাই বা থাকলো সেসব, তবু ঠাকুরের মূর্তি স্বর্গীয়, ভাব অবর্ণনীয়। হরিদ্বারে সেবার সশিষ্য ঠাকুর মহারাজ সর্বশ্রেণীর জনসমাজে কি শ্রদ্ধা ভক্তির তরঙ্গ তুলেছিলেন তার বিস্তারিত বিবরণ যারা জানতে চান তারা যেন 1334 সালের কুম্ভ স্নানে প্রবন্ধটি পড়েন। কুম্ভ স্নানের সাধু মহাসম্মেলনে 1333 সাল পর্যন্ত বাঙালি সাধু সম্প্রদায়ের কোনো স্থান ছিল না। চিরাগত প্রথা অনুসারে ভারতের 6টি আখড়া বা প্রসিদ্ধ সাধু সম্প্রদায় কুম্ভ স্নান মিছিলে অধিকার পায় এবং অন্যান্য সমস্ত সাধু আপন আপন সম্প্রদায়ের ভাবানুযায়ী এরই কোনটিতে যোগ দিয়ে সাধু সম্মেলনে কুম্ভ স্নানের অধিকার পান। প্রয়াগ কুম্ভে একবার মাত্র বিজয় কৃষ্ণ গোস্বামীকে এই সাধু সম্মেলনে যোগ দেবার অধিকার দেওয়া হয়, কিন্তু তিনি সশিষ্য যোগ দেবার অনুমতি পাননি। পরিব্রাজক অবস্থায় ঠাকুর মহারাজ ভারতের সাধুসন্ত সমাজে বাঙালি জাতির প্রতি একটা অশ্রদ্ধা ও অবজ্ঞার ভাব মর্মে মর্মে অনুভব করেছিলেন। 1312 সালের উজ্জয়িনী সাধু সম্মেলনে তিনি একবার তার মহতি প্রতিশোধ নিয়েছিলেন। 1333 সালের ভক্ত সম্মেলনীতে তিনি আরেকবার সমগ্র বাংলার হয়ে কুম্ভ স্নানে বাঙালি সাধু সম্প্রদায়ের প্রাপ্য সম্মান আদায়ে বদ্ধপরিকর ছিলেন। কেবল তারই অলৌকিক অথচ সাধারণ্যে অপ্রকট বিভূতি বলে 1333 সালে 17ই চৈত্র সমগ্র ভারতের সাধু সম্প্রদায় জেনে গেলেন বাংলাতেও 10 নামা সম্প্রদায়ের গৌরবস্বরূপ এমন এক মঠাধীশ আছেন যিনি অনৈসর্গিক বৈভবে কারো চেয়ে কম নন। কিন্তু প্রথম স্থানে আসামবঙ্গীয় সারস্বত মঠের জন্য স্বতন্ত্র মিছিলের লাইসেন্স পাওয়া গেল না। ব্রিটিশ আমল সেটা। ম্যাজিস্ট্রেট সাহেব কোনো মতেই ভারতীয় সাধু সমাজের প্রথা লঙ্ঘন করতে সাহস করলেন না। বোঝা গেল 6টি আখড়ার কোনো একটির সঙ্গে যোগ দেওয়া ছাড়া কুম্ভ স্নান সাধু সম্মেলনে ঠাকুর মহারাজকে নিয়ে সপ্তম বা স্বতন্ত্র মিছিল বার করার উপায় নেই। এই ব্যর্থতার জন্য যে আমরাই দায়ী ঠাকুর মহারাজ তা তার আচরণে ভালো করে বুঝিয়ে দিলেন। কুম্ভ স্নানের প্রথম দিন রোরি দ্বীপে আমাদের আসামবঙ্গীয় সারস্বত মঠের ক্যাম্পের অনতিদূরেই 6 আখড়ার সাধুদের স্নানে যাওয়ার পথের ধারে খানিকটা খালি জায়গা পড়েছিল। জায়গাটা রাস্তা হতে কিছুটা উঁচু। বেলা 8টাতে ওইখানে ওপরে চাঁদোয়া টাঙিয়ে ঠাকুর মহারাজ তার সেই রাখালিয়া ছাদে কাপড় পরে খালি গায়ে চেয়ারে বসে তামাক খেতে আরম্ভ করলেন। তাকে ঘিরে তার শিষ্য শিষ্যার দল। 19শে চৈত্র বেলা 9টা। কুম্ভ মেলায় 6 আখড়ার শোভাযাত্রা যারা দেখেননি তারা সেই রাজোচিত মহাসমারোহ এবং ঐশ্বর্য আড়ম্বর কল্পনা করতে পারবেন না। প্রতিটি মিছিলে হাতি ঘোড়া উটের পিঠে মহার্ঘ আসনে সাধু মহান্তেরা চলেছেন। নিশানে পতাকায় ঝান্ডায় সাজসজ্জায় সোনা রূপা মণিরত্নের ছড়াছড়ি। ভারতের ধনকুবেররা এইসব আখড়ার পৃষ্ঠপোষক। কিন্তু ঠাকুরের হতবাক শিষ্যরা দেখতে লাগলেন বড় বড় আখড়ার মহান্তরা প্রায় প্রত্যেকে হস্তিপিষ্টের রাজাসন হতে চেয়ারে বসা ধূম্রপানরত রাখার রাজকে সসম্ভ্রমে নতশিরে অভিবাদন জানাতে লাগলেন। হুকার নল হাতে ঠাকুর মহারাজও কখনো 1 হাতে কখনো 2 হাতে প্রত্যাভিবাদন জানালেন। জয় গুরু জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু জয় গুরু।